আপনি দেখেন বাংলাদেশের মবের কালচার তো নতুন না। আমাদের দেশে সংসদে চেয়ার দিয়ে পিটিয়ে স্পিকারকে মেরেও ফেলা হয়েছে, সেটা এখনকার ঘটনা না, 50 বছর আগের ঘটনা। বিপি নূর খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে আমার উপর হামলার যদি বিচার হতো তাহলে হাদিকে এভাবে যেতে হতো না। আমরা তিনজনই এখানে আমরা বলছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, অথচ একটা বিগ চাঙ্ক অফ পিপল এটা ঘটিয়েছে, খুব অল্প লোক নয় কিন্তু তারা। যখন আসলে একটা নতুন রাজনীতির কথা বলছে এবং সাধারণ মানুষকে একটা স্বপ্ন দেখাতে চায় এনসিপি, সেখানে কিন্তু শুধুমাত্র এনসিপির একলার পক্ষে সম্ভব না। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময় আমরা যে ঐক্যটার মধ্যে ছিলাম সেখানে অনেক বেশি অনৈক্যের মধ্যে আমরা চলে আসলাম, সেটির নানান বাস্তবতা আছে। একটি রাষ্ট্রে যখন অপরাধের বিচার করে জনতা, তখন সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকে সেটি একটি প্রশ্ন। সাম্প্রতিক সময় দেশের নানা জায়গায় যেই মব সন্ত্রাস আমরা দেখছি তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি ক্রমাগত গড়ে ওঠা এক ভয়ানক সংস্কৃতি, যেখানে আইন নয় আবেগ প্রাধান্য পাচ্ছে। একই সাথে রাষ্ট্র নয় জনতা শাস্তি কার্যকর করছে যেখানে। আর হঠাৎ কেন মব এত শক্তিশালী হয়ে উঠল, আর এই শক্তির পেছনে কারাই বা লাভবান হচ্ছেন? একই সাথে প্রশ্ন করতে চাই, সবচেয়ে বড় প্রশ্ন যেটি, সেটি হচ্ছে রাষ্ট্র কি এই মব আদৌ থামাতে চায়? এই সকল প্রশ্নের উত্তর খুঁজবার জন্যই আজকে নতুন বাংলাদেশের আয়োজন। দর্শক, আলোচনার বিষয় হিসেবে আমরা ঠিক করেছি ডেমোক্রেসি নাকি মবেক্রেসি। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি, আর আমাদের সঙ্গে দুজন অতিথি থাকছেন। আমাদের সঙ্গে আছেন ডান থেকে মাহবুবা হাবিবা, তিনি বিএনপি মিডিয়া সেলের সদস্য। একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন আরও একজন, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মনিরা শারমিন, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই আমন্ত্রণ। আর কিছুক্ষণের মধ্যেই দর্শক আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রকৌশলী মার্দিয়া মমতাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক, আমরা তাকেও পাবো কিছুক্ষণের মধ্যেই। মাহমুদা হাবিবা, আমরা এখন আসলে যেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, মব সন্ত্রাস রাষ্ট্র থামাতে চায় কিনা বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, তারা কি মনে করছে? এই প্রশ্নের উত্তর দিয়ে আসলে আজকের আলোচনাটা শুরু করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে জান্নাত, আপনার এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ-আলোচক এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, মব কি বলবো, এটা বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ মানে কি নাগরিক যেই নামেই ডাকেন না কেন, বিষয়টা হচ্ছে মোটের ওপরে আইন হাতে তুলে নেওয়া, সেটা যেই প্রশ্নেই হোক না কেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার দায়িত্বে বিচার মানে এই ধরনের যেগুলো, বিশেষ করে মানে যেগুলো হচ্ছে তাদের অ্যারেস্টের বিষয় কিংবা তাদের দমন করার কথা কিংবা তাদের মেজার নেওয়ার কথা, সেই জায়গায় যখন বাংলাদেশের জনগণ বা কোনো অংশ ভাবার চেষ্টা করে যেটা আমি সক্ষম করতে, আমি আইনের বেড়া আমার জন্য প্রযোজ্য নয়, ওইটা হচ্ছে একটা ভয়াবহ সমস্যা, একটা খুবই ভয়াবহ সমস্যা। 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পরে যেটা হয়েছে সেটা সেগুলোকে প্রথম দিকে মব বলার আমাদের সুযোগ ছিল না। এই জন্য যে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্র্যাকটিক্যালি কোনো ফাংশনই ছিল না, তার একেবারেই ডিসফাংশনাল একটা অর্গান হয়ে দাঁড়িয়েছিল মানে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই। আপনার হয়তো মনে থাকবে ওই সময় নিয়ম করে প্রতিটা পাড়া পাহারা দিত পাড়ার ছেলেপেলেরা, ঢাকা সহ সারা দেশ মানুষজন বাধ্য হয়েছে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তাদের নিজেদের হাতে তুলে নিতে, কিন্তু সেইখানে কোনো গণপিটুনিতে মৃত্যু, সেখানে এ ধরনের কিছু হয়নি। সেখানেও কিন্তু যদি 2-4 জন যারা অকারেন্স করতে এসে ধরা পড়েছেন, তাদেরকে হয় সেনাবাহিনীর হাতে বা সেই সময় যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের হাতে হস্তান্তর করা হয়েছে। এইটা একটা বিশেষ সময়ের বিশেষ ব্যবস্থা, কিন্তু বিশেষ সময়ের বিশেষ ব্যবস্থাটা পরবর্তীতে আরো বহুদিকে বিস্তার লাভ করতে শুরু করলো। সেখানে চলে আসলো আপনার মোরাল পুলিশিং। প্রথমে আইন শৃঙ্খলা রক্ষার যে দায়, সেটা থেকে আপনি চলে গেলেন মরাল পুলিশিংয়ে। মরাল পুলিশিং যখন আমরা অনেকেই, আমার মনে পড়ে তখন অসংখ্য টকশো আমরা করেছি, মনিরার সাথেও করেছি, আজকে তো অনেক বছর, অলমোস্ট মানে অনেক বছর বলতে অনেক মাস, এইগুলো আমরা তখন যখন কথা বলেছি আমাদের সাথে অনেকেই সেটাকে এক ধরনের সমর্থনও দিয়েছেন। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে, এখন তো এটা সন্ত্রাস, আর কোনো শব্দে কোনো নামে আপনি এটাকে আর ডাকতে পারবেন না। যেই সময়ে এখন আবার নতুন করে মবের শিকার বাংলাদেশের মানে বিভিন্ন স্থানে আমরা মব দেখলাম, সেগুলো প্রতিটাই সুপরিকল্পিত, প্রতিটারই পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। তবে সবচেয়ে ঢাকাতে যে ধরনের মব দেখেছি আমরা, যেমন আমাদের একজন একেবারে সূর্য সন্তান, আমি বলবো যে তরুণদের মধ্যে একেবারে আমাদের সবার মানে কি বলবো, রাজনৈতিক আদর্শ তার যাই হোক না কেন, তার মতাদর্শ যেটাই হোক না কেন, আমাদের সবার শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ
হাদির এই ভয়ঙ্কর ঘটনার পরে এই ঘোলা পানিতে মাছ শিকার যারা করতে নামলেন তারা তো যেটা নাম দিলেন মব, ওটা তো হতে পারে না। কিংবা আপনি দেখুন ওই ভালুকায় কি ছেলেটির নাম, দীপু দাসকে সাথে যেটা হয়েছে, কি নিন্দনীয় একটা ঘটনা। আপনি চিন্তা করতে পারেন কতখানি সামাজিকভাবে মবকে জায়েজ করার চেষ্টা করেছে। কিংবা এই যে লক্ষ্মীপুরে রাতের বেলা যে আপনার ঘরে আগুন দিয়ে দিল এবং যে শিশুটি 7 বছরের শিশুটি যে একেবারে জ্বলে পুড়ে মারা গেল বাবা মার সামনে, এই জিনিসগুলো কিন্তু এরপর আজকে আরো আপনি যদি পত্রিকা খোলেন এরকম 4 জন বা 6 জন এরকম গণপিটুনির শিকার হয়েছে। সন্দেহের মধ্যে আরো গণমাধ্যম থেকেই পাওয়া জানিয়ে রাখি, গত 10 মাসে নিহতের সংখ্যা গণমাধ্যম থেকে পাওয়া বলছে মব সন্ত্রাসে 140 জন, যেটি একটি ভয়ঙ্কর সংখ্যা। একটু পরিচয় করিয়ে দিন দর্শক আমাদের মধ্যে। এরই মধ্যে এসে পৌঁছেছেন আমাদের মধ্যে মার্দিয়া মমতাজ, কিছুক্ষণ আগেই আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। যেটি বলছিলাম আসলে হাবিব আপা, এই যে যেই সংখ্যাটি আমরা বলছিলাম মব সন্ত্রাসে গত 10 মাসে 140 জন নিহত হয়েছে, এই সংখ্যাটি তো আসলে ভয়ঙ্কর সংখ্যা। অবশ্যই ভয়ঙ্কর সংখ্যা, কারণ আপনি সংঘবদ্ধ মানুষ, কোনো একজন মানুষকে বা দুজনকে আপনারা মানে এখানে টার্গেট করা হয়েছে। ভয়ঙ্কর বলতে তার তো আত্মরক্ষা ও পরিত্রাণেরও কোনো জায়গা নাই। এইটা আপনি ধরুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে, সেটা এক ধরনের, আর এটা সম্পূর্ণ ভিন্ন। এটা একটা অশনি সংকেত। কেউ যখন আপনাকে পছন্দ করছে না ব্যক্তিগতভাবে, তার যদি ইনফ্লুয়েন্স হয় কিছু লোক জোগাড় করার, ওই রাস্তায় ধরে আপনাকে মেরে দিলে ওই মব কথাটাতে এটা জায়েজ করে ফেলে তো লাভ নাই। এই মব সন্ত্রাস বেড়ে ওঠার আরেকটা প্রধান কারণ হচ্ছে প্রথম দিক থেকেই শক্তিশালী ব্যবস্থা না নেওয়া। আপনি বলছিলেন যে সরকারের সদিচ্ছার অভাব, বিষয়টা তা না। সরকারও সম্ভবত পেরে উঠছে না। যেভাবেই বলুন না কেন, ভালো মন্দ মিলিয়ে এই সরকারটা এতদিন টেনে এনেছেন। এবং আমি প্রশ্ন রেখেছিলাম সরকারের সদিচ্ছার অভাব আছে কিনা। সদিচ্ছার অভাব আমি বলবো না, আমি বলবো সক্ষমতার অভাব, ব্যাপক রকম সক্ষমতার অভাব। সরকারের ইন্টেনশন এবং সরকারের অ্যাকশন, এই দুইটার মধ্যে যেটা কানেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে ভাঙা। ফলে সরকার চাইছেন কিন্তু যারা করবেন তারা চাইছেন না, তখনই তো জিনিসটা স্লো ডাউন হয়ে যাবে। মনিরা শারমিন, এই যে আমরা বলছিলাম এনসিপির উপর তো আসলে বা ছাত্র জনতার উপরে মানুষের যে আশ্বাস বা মানুষের যে ভরসার জায়গা তৈরি হয়েছিল 24-এর 5ই আগস্টের পর, সেই জায়গা থেকে এখন আসলে দেশের যে পরিস্থিতি, সেখানে একই রকমভাবে তারা দেশকে আগলে রাখছেন কিনা আপনি কি মনে করছেন? এনসিপির মানুষের প্রতি এনসিপির যে ভালোবাসা বা মানুষ এনসিপিকে যে ভালোবাসার জায়গাটা দিয়েছে, সেই জায়গা থেকে তারা দেশের প্রতি এখন তাদের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পূরণ করতে পারছেন বা করছেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ সহ-আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, এনসিপির প্রতি সাধারণ মানুষের একটা বড় প্রত্যাশার জায়গা ছিল এই জায়গা থেকে যে আমরা গণ অভ্যুত্থানে যে পরিচিত মুখগুলা সবাই দেখেছে, সেই জায়গা থেকে এবং একটি দল গঠন করা হয়েছে এবং এখানে বেশিরভাগ তরুণ যারা আসলে রাজনীতিতে এসছে। সুতরাং সেই জায়গা থেকে তো প্রত্যাশা সাধারণ মানুষের অনেক বেশি ছিল। আমরা সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি বা কতটুকু পারিনি, এটি তো আসলে বিচার করবে সাধারণ মানুষ। তবে আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে চেষ্টাটা করেছে, যে নতুন রাজনৈতিক একটা গণতান্ত্রিক বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে নতুন রাজনীতির একটা ছবি এনসিপির নেতৃত্ব যারা দেখে, সেই ছবিটা আসলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, নানান বাস্তবতায় পারিনি। প্রথমে আমি আত্মসমালোচনাই করব যে আমরা পারিনি। এর পেছনে নানান কারণ ছিল, আমাদের নিজেদের কিছু ভুলভ্রান্তি ছিল। তবে এখানে আরেকটা বড় বিষয় কি জানেন, যখন আসলে একটা নতুন রাজনীতির কথা বলছে এবং সাধারণ মানুষকে একটা স্বপ্ন দেখাতে চায় এনসিপি, সেখানে কিন্তু শুধুমাত্র এনসিপির একলার পক্ষে সম্ভব না। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময় আমরা যে ঐক্যটার মধ্যে ছিলাম সেখানে অনেক বেশি অনৈক্যের মধ্যে আমরা চলে আসলাম। সেটির নানান বাস্তবতা আছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের আদর্শিক জায়গা থেকে এক ধরনের এজেন্ডা ভিত্তিক রাজনীতিতে চলে গেছে এবং যে ঐক্যমত্যের কথা আমরা সবচেয়ে বেশি শুনেছি এই 5 আগস্ট পরবর্তী সময়, সেই ঐক্যমত্যে আমরা সত্যিকার অর্থে আসতে পেরেছি কিনা এটি একটি বড় প্রশ্ন। কিন্তু এনসিপি আসলে শুধুমাত্র যে চেষ্টা করে যে এক ধরনের নতুন রাজনীতি নির্মাণ করতে পেরেছে, এই দায়টা যেহেতু এনসিপির উপর বেশি, সুতরাং এনসিপির ভুল ভ্রান্তি এটি কিন্তু অনেক বড়ভাবে দেখানো হয়েছে বা সাধারণ মানুষের যেহেতু প্রত্যাশা বেশি, যার কাছে প্রত্যাশা বেশি তার ভুল ভ্রান্তি অনেক বড় করে মনে হয় এবং দুঃখ লাগে। যখন আমরা ভুল করি তখন মানুষের দুঃখ পায়, এটা আমরা জানি। তো সেই জায়গা থেকে আমাদের যেটা বলছি যে যেই এখন
অনেক বাস্তবতার মধ্যে যখন আমরা পড়ে গেছিলাম, আমাদের খুব কম সময় পেয়েছি আমরা সাংগঠনিক জায়গাটা গোছাতে, এবং তারপরে আমরা দেখছি যে এই সংস্কারের ব্যাপারে আমরা কথা বলেছি, আমরা বিচার নিয়ে কথা বলেছি। আমাদের জায়গা থেকে যে আমাদের দায়িত্বের জায়গাটা ছিল যে আমরা 5 আগস্ট পরবর্তী সময় এই বিচার, সংস্কার এবং একটি সুন্দর নির্বাচনের কথা বলছি, এবং সেটি আমরা বলছিলাম যে ঐকমত্যের ভিত্তিতেই হতে হবে, এবং সকল রাজনৈতিক দলগুলোর থেকেও আমরা প্রত্যাশা করেছিলাম যে যখন আমরা নতুন রাজনীতি করছি তখন আমরা সবার কাছ থেকে সেই ওয়েলকামিং জায়গাটা পাবো। সেটি নানান কারণেও হয়ে ওঠেনি, কারণ যখন আপনি রাজনৈতিক দলের কথা বলবেন তখন তো আমাদেরও একটি রাজনৈতিক এজেন্ডা আছে, সুতরাং সেই এজেন্ডাতে আমরা থাকার চেষ্টা করেছি, আমরা বিচার নিয়ে কথা বলেছি এবং বাংলাদেশের যে সংস্কারের কথা, এবং এখন যেটা বলছি আসলে গণভোটের কথা, এই সংস্কার প্রক্রিয়াটি বাস্তবায়নের যতটা কথা হয়েছে আমি মনে করি এনসিপি এটার একটা অনেক বড় দাবি করতে পারে এই সংস্কারের বিষয়টি এই পর্যন্ত। কিন্তু সংস্কার কি আসলে হলো একটু সেই প্রশ্নের উত্তর আমরা জানবার চেষ্টা করব। আমরা একটু আমাদের আরেকজন যিনি আমাদের সাথে এসেছেন, একটু আগেই যুক্ত হয়েছেন, প্রকৌশল মার্দিয়া মমতাজ, আপনার কাছে একটু জানতে চাই রাষ্ট্রের যে অবস্থা, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক হিসেবে আপনার দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের এই অবস্থা হওয়ার মূল কারণ হিসেবে আপনি কি ব্যাখ্যা দিতে চান? আপনাকে ধন্যবাদ। আসলে এই অবস্থা বলতে আমরা কিসেকে রেফার করছি এটা আমাদের একটু বুঝতে হবে। আমরা আজকে কথা বলছি মব নিয়ে, বাংলাদেশে যে মব সন্ত্রাস চলছে, মব নিয়ে যে আলাপগুলো হচ্ছে, এখানে আসলে আপনি যদি জিজ্ঞেস করেন যে মব কি, এটা আমার মনে হয় আমাদের সবার কাছে পরিষ্কার, কিন্তু আপনি অসংখ্য উদাহরণ সহ পরিষ্কার ইতিমধ্যে। জি, টপিকে যেই জিনিসটাকে রেখেছেন, আমরা কেন মব এবং ডেমোক্রেসিকে একসাথে চিন্তা করতে চাই, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। মতামত দেওয়ার স্বাধীনতাটা থাকবে একটা দেশে, কিন্তু এই মতামত দেওয়ার স্বাধীনতাটা যখন আরেকজন কিংবা অন্য কোনো গোষ্ঠীর নিরাপত্তা, তাদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, আমরা সেটাকে মব বলছি, তাই তো? কালেকটিভ একটা আচরণকে মব বলছি। এটা কেন আসে? আপনি দেখেন বাংলাদেশের মবের কালচার তো নতুন না। আমাদের দেশে সংসদে চেয়ার দিয়ে পিটিয়ে স্পিকারকে মেরেও ফেলা হয়েছে, সেটা এখনকার ঘটনা না, 50 বছর আগের ঘটনা। এগুলোর বিচারগুলো কোথায় আমরা কি দেখছি? আপনি দেখবেন আজকে ভিপি নূর খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে আমার উপর হামলার যদি বিচার হতো তাহলে হাদিকে এভাবে যেতে হতো না। আমার মনে হয় পরিস্থিতিটাকে আমরা ব্যাখ্যা করার জন্য একটা উক্তি যথেষ্ট। কিন্তু 5ই আগস্টের পরে তো আমরা দেখেছি বাংলাদেশ যে কোনো সময় চাইতে সবচেয়ে বেশি সুসংগঠিত। আমরা দেখেছি যেই রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখেছি পুরো সময় জুড়ে, সেখান থেকে তো আসলে মতের অনৈক্য থাকার কোনো কথা ছিল না। একই সাথে বিচার ব্যবস্থা আসলে যেভাবে সংস্কার করার কথা চিন্তা করা হয়েছে, বা যাদেরকে অপসারণ করার কথা হয়েছে তাদেরকে অপসারণও করা হয়েছে, যাদের নিয়োগ দেওয়ার কথা ছিল, যারা নিয়োগ পেয়ে সঠিক কাজটি করবে সেরকমভাবে নিয়োগও পেয়েছেন তারা, কিন্তু তারপরেও কেন বিচার হলো না? আচ্ছা, এখানে আসলে আমরা 5 আগস্ট পরবর্তী সরকারের কাছে, হাবিব আপাও বলছিলেন যে আমরা অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে শুরু করেছি, কিন্তু তাদের সক্ষমতার জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। যে কোনো সংকটের সময় আপনি দেখবেন মানুষ ছোটোখাটো বিভেদগুলোকে ভুলে যায়, কিন্তু যখন সংকটটা কেটে যায় তখন নিজেদের মধ্যকার স্বকীয়তাগুলা, নিজেদের মধ্যকার পার্থক্যগুলা, দূরত্বগুলো আবার বের হয়ে আসে। তো এইখানে এসে আমরা কিন্তু এখনো দেখেন এই পর্যন্ত একটা মবের কি আমরা কোনো বিচারের জায়গাটা দেখেছি? এখন এটা কি সরকারের সদিচ্ছার অভাব নাকি সক্ষমতার অভাব? এবং এটাকে এরকম ছেড়ে দিয়ে রাখলে আমরা 26-এ কীরকম একটা নির্বাচন পেতে চাচ্ছি আমরা কিন্তু জানি না। কিন্তু প্রথমেই যদি এটাকে কন্ট্রোল করা হতো তাহলে আমাদেরকে আজকে এই জায়গায় এসে পৌঁছাতে হতো না, তাই না? একটা মানুষ, আপনি দেখবেন যে আজকে আরো অনেকগুলো ব্যাখ্যা বের হয়েছে যে এই যে দীপুকে হত্যা করা হয়েছে, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তার পেছনে কিছু মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে। এইটাকে কেন করা গেল? কেন তারা চিন্তা করলো না যে এটা করার পরে আমাকে একটা শাস্তির মুখোমুখি হতে হবে, একটা বিচারের মুখোমুখি হতে হবে? তাহলে এই জায়গাগুলোকে আমাদেরকে প্রশ্ন করতে হবে আসলে, যে সরকারের কি আসলে সক্ষমতা নাই? ঠিক আছে, সরকার তাহলে বলুক যে আপনারা করেন। বাংলাদেশে ইতিহাসে আর কোনো দেশে এটা হয়েছে কিনা যে 4 দিন 5 দিন 6 দিন সরকার ছিল না, 4 দিন 5 দিন আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, মানুষ এটাকে কন্ট্রোল করেছে? তাহলে বলুক আমাদেরকে, আমরা কন্ট্রোল করি, তাই না? এখন আমরা তো নিশ্চিন্তে দায়িত্বটা দিয়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জায়গাটা খুঁজছিলাম। সেটা যদি না পারা যায় তাহলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদেরকে আসলে, আমি তাকেই সরাসরি প্রশ্ন করতে চাই যে এইখানে অবস্থাটা কি, তাকে ক্লিয়ার করতে হবে যে আমরা পাচ্ছি না।
হ্যাঁ, আমি পদত্যাগের কথা বলবো না, পদত্যাগ করা মানে হচ্ছে আরেকজন আসবে সে কিরকম ভাবে আমি সেটাও জানি না, কিন্তু তাকে তো তার অবস্থানটা পরিবর্তন করতে হবে, তাকে অবস্থানটা ব্যাখ্যা করতে হবে। সরকারের সমালোচনা কি আমরা সঠিকভাবে করতে পারছি কিনা হবে বাবা, আপনি একটু বলবেন এই জায়গাটা থেকে যে আসলে কতখানি ভালো করছে অথবা খারাপ করছে। আপনি বলছিলেন সক্ষমতার কথা, সক্ষমতা যদি না থাকে তাহলে দেশের মানুষ যেখানে এত ইনক্লুসিভ এই সময়টার মধ্যে, যেখানে রাজনৈতিক দলগুলোর আসলে অনৈক্য আমরা খুব বেশি মতের বিরোধ হয়তো বা থাকতে পারে, কিন্তু এক জায়গায় এত সুন্দর রাজনীতির প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই জায়গায় যদি আমরা বলি আলোচনা আমরা করতে পারছি কিনা বা সমালোচনা করতে পারছি কিনা সরকারের, যেখানে দুর্বলতা আছে সেই জায়গাগুলো দেখাতে পারছি কিনা। দেখুন, সমালোচনা আমরা করতে পারছি, আমরা মন খুলেই করছি, জি। তবে আমরা প্রত্যেকেই ওইটুকুও খেয়াল রাখছি যে এই সরকার আমাদের সবার, আমাদের মানে জুলাই অভ্যুত্থানের প্রতিটা অংশীজনের সরকার, এবং এই সরকার অনেক ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে দেশের ভেতর এবং দেশের বাইরের বহু ষড়যন্ত্রকে প্রতিনিয়ত মোকাবেলা করে টিকে আছে। কাজে এই টিকিয়ে রাখাটাও তাদেরকে আমাদের একটা দায়িত্ব। ফলে আমরা কিন্তু প্রত্যেকে ওইটুক বর্ডার লাইনটা ক্রস করি না, যে অতখানি ঝাঁপিয়ে পড়ি না সরকারের উপরে। সরকারের সমালোচনা আমার মনে হয় যে করেন না এমন কেউ নাই, এবং খুব প্রাণ খুলেই আমরা করি। কিন্তু আবারও আপনাকে বললাম যে এতখানিও সমালোচনা আমরা করি না বা করতে আগ্রহী নই। আমি বিশেষ করে অন্য রাজনৈতিক দলের কথা বলতে পারছি না, বাট আমি শুনিনি তাদের কাছ থেকে এতখানি সমালোচনা করতে যেটাতে সরকার খোদ ভালনারেবল হয়ে ওঠে। কারণ এই সরকারের এমন একটা জার্নিতে আছে, ইউনিক জার্নি। তারা কোনো পলিটিক্যাল পার্টি নয়, তাদের কোনো আগামী রাজনৈতিক প্রত্যাশা নাই কিংবা আগামী রাজনীতির পরিকল্পনা নাই, অথচ বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক প্রসেসে তুলে নিয়ে যাওয়ার জন্য সকলের যতখানি সম্ভব মানে কি বলা যায় সহযোগিতা নিয়ে তারা চেষ্টা করছেন। তবে সহযোগিতা নিয়ে কথাটা নিয়ে এটা একটু ব্যাখ্যা করি। এই জায়গাটায় সরকার আরও অনেক বেশি ইনক্লুড করতে পারতেন এই প্রসেসটাই, বিভিন্ন রাজনৈতিক দলকে, বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে, বিশেষ করে নাগরিক সমাজকে। দেখুন, আমরা সবাই জানি সরকারের দায়গুলো কী কী, আমরা সবাই বুঝি যে সীমাবদ্ধতাগুলো কী কী, কিন্তু সেই জায়গাটায় যেই দিন এই মর্মান্তিক ঘটনাটা ঘটলো হাদির উপরে, এরপরে সম্মানিত প্রধান উপদেষ্টা কিন্তু 3টা রাজনৈতিক দলের সাথে বসেছিলেন। আজকে সেই 3টা রাজনৈতিক দলের একজন, জামাতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত উনি ছিলেন আমাদের সাথে একটা রাউন্ড টেবিলে। উনি খুব বললেন যে আমরা ওনাকে খুব পরিষ্কার করে বলে এসেছি প্রধান উপদেষ্টাকে যে সকল রাজনৈতিক দল নিয়ে আপনারা বসুন, শুধু 3টা নয়, প্রতিটা রাজনৈতিক দল এখন ক্রাইসিস, এবং এমন একটা ভয়ঙ্কর ক্রাইসিস যেটা বাংলাদেশ দেখতে চায়নি, কিন্তু বাংলাদেশকে দেখতে হয়েছে, এবং বাংলাদেশকে শোক, এই কষ্ট বহন করতে হয়েছে। এই কাজে এই জায়গাটায় প্রত্যেকটা অংশীজনের টেবিলে বসা প্রয়োজন, কিন্তু এখনো পর্যন্ত আমরা ঠিক সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি না। দেখুন, আরো যদি তাই হয়ে থাকে, আসলে যদি দেশের যদি রাজনৈতিক অবস্থা বা সবাই যদি একসাথে আলাপ আলোচনা করতে চায়, তাহলে আলোচনার জন্য বা সমালোচনার জন্য গণমাধ্যমকে কেন হামলার শিকার হতে হয়, সেই প্রশ্নের উত্তর একটু জানবার চেষ্টা করব সকলের কাছ থেকে। আলাদা আলাদা ব্যাখ্যা আমরা একটু জানবার চেষ্টা করব যে আসলে তাহলে গণমাধ্যমকে হামলা শিকার কেন হতে হচ্ছে, কারা তাহলে তাদেরকে বলছে, তারা তো বাংলাদেশেই বসবাস করছে সেই মানুষগুলা, তারা কাদের কথা শুনছে, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো একটু জানবার চেষ্টা করব। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। একটা ছোট্ট বিরতির পরে এই আলোচনায় আবারও ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আলোচনার বিষয় আজকে আমরা ঠিক করেছি ডেমোক্রেসি নাকি মবক্রেসি। আমাদের সঙ্গে আলোচনা করার জন্য রয়েছেন 3জন। মাহমুদা হাবিবা আছেন, সদস্য বিএনপি মিডিয়া সেল। মনিরা শারমিন আছেন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে রয়েছেন প্রকৌশল মার্দিয়া মমতাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক। মাহমুদা হাবিবা, বিরতিতে যাবার আগে আমরা বলছিলাম যে এত সুসংগঠিত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর যেই ব্যাখ্যা আপনি দিলেন, যে আলোচনার টেবিলে জামায়াতের সহকারী সেক্রেটারি বলেছেন অথবা আপনারা বলেছেন যে সব রাজনৈতিক দলকে একত্রিত করেই আসলে যে কোনো আলোচনা অথবা দেশ সম্পর্কে একটা ধারণা বা দেশের যে পরিস্থিতি সম্পর্কে ধারণা সবারই থাকা উচিত বা দেওয়া উচিত। এই জায়গাতে এত সুন্দর সময় যদি আমরা বলি বা এত সংগঠিত সময়ে গণমাধ্যম কর্মীদের উপর হামলা, আপনি বলছিলেন আলোচনা করতে পেরেছি, আমরা সমালোচনাও করতে পেরেছি সরকারের। একজন নুরুল কবির অথবা দীপুচন্দ্র অথবা শিশু আয়েশা, একই সাথে প্রথম আলো অথবা ডেইলি স্টারের উপরে যেই হামলার ঘটনা ঘটলো, এর ব্যাখ্যা তো আবার অন্য। এই কথার সাথে তো এই কার্যকলাপের কোনো মিল আমরা দেখতে পাচ্ছি না। এই দেশ যদি সুসংগঠিত থাকে, এই ঘটনাগুলি কারা ঘটাচ্ছে, এত শক্তি কাদের তাহলে?
দেখুন আপনি যেটা মানে এই যে তিন দল যারা গিয়েছিল সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে, তিন দলই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি, তিন দলই বলে এসেছে এবং এটা পরামর্শ ছিল প্রধান উপদেষ্টার প্রতি সকল রাজনৈতিক দলকে নিয়ে বসার জন্য। দেখুন কোন রাজনৈতিক দল, আমি বিশ্বাস করি না যে কোনো রাজনৈতিক দলের ইনফ্লুয়েন্স ওখানে এই ঘটনাটা ঘটেছে। আমার জানা মতে আমাদের দলের প্রথম থেকে এটা খুব সুস্পষ্টভাবে কন্ডেম করা হয়েছে। আমি শুনেছি, দেখেছি জামাত ইসলামের আমিরও বোধহয় গতকালকে তিনিও খুব সিরিয়াসলি কন্ডেম করেছেন। আমাদের এনসিপির ওরা তো সেদিন উপস্থিতি হয়েছে এই ঘটনার পরে, ওরা যারা উপস্থিত হয়েছে তারা আমি দেখেছি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই কর্মীরা কাদের কর্মী? কোনো দল যদি তাদের কর্মীদের পাঠিয়ে থাকে, অ্যাটলিস্ট কারো মানে কোনো ধরনের কোনো পরিচয় তো নিশ্চিত হওয়া যায়নি, রাজনৈতিক পরিচয়। এই বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে নির্বাচনমুখী। যেই আমি ঐক্যের কথা বলছি, সেই ঐক্য মানে যে আমরা এক টেবিলে বসছি, সারাক্ষণ একসাথে খাচ্ছি, আমরা একেবারে সুহৃদ, তা কিন্তু নয়। আমরা ভোটের মাঠে পরস্পরের মুখোমুখি শক্তি। কাজেই ওই জায়গাটাই আমরা নানাভাবে, আমি আমার পলিসি ব্যাখ্যার পাশাপাশি আমাকে যে আক্রমণ শিকার হচ্ছি আমি, সেগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি বিরোধী দলকে আক্রমণ করছি, আবার বিরোধী দলও দেখা যাচ্ছে তাদের মানে আমার মতের বিরোধী দল তারাও কিন্তু নানাভাবে নিজের রাজনৈতিক এজেন্ডার পাশাপাশি আমাকে আক্রমণ করছে রাজনৈতিকভাবে। এটা ভোটের মাঠে ভোট পাওয়ার লক্ষ্যে। কিন্তু দেখুন ওইখানে যেই হামলাটা হলো, সেই হামলাতে আমরা দেখেছি সুস্পষ্ট কিছু ইনফ্লুয়েন্সারের নানা ধরনের পোস্ট আমরা দেখেছি, এবং দেশে একটা শক্তি তো আছে, কার্যকর আছে, যে শক্তিটা চাইছে না যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক। এখানে আপনি যদি এখন কারা বলেন, এদের রাজনৈতিক যতক্ষণ পর্যন্ত এরা অ্যারেস্ট না হবে, অনেক মানুষ আছে, এটা ভাবার কারণ নাই কিন্তু যে সবাই এই বাংলাদেশের, যারা বাংলাদেশে এই মুহূর্তে 20 কোটি আছে, 20 কোটি আপনার অভ্যুত্থানের পক্ষে শক্তি, এটা ভাবার কিন্তু কারণ নাই। এর বাইরে আপনি আমাদের এটা ভুলে যাওয়ারও কারণ নাই যে 90,000 আর্মস লুট হয়েছিল সেই সময়। আমাদের ভুলে যাওয়ার কারণ নাই যে 28 লক্ষ কোটি টাকা যেটা লুট করা হয়েছিল সবই দেশের বাইরে যায়নি। এবং পালিয়ে যাওয়ার শক্তিকে ছোট করে দেখার যেমন কিছু নাই, তেমনি আমরা এক ধরনের উগ্রবাদের গন্ধ দেখি, আমরা এক ধরনের উগ্রবাদের পদধ্বনি দেখি, যাদেরকে কেউ না কেউ তো স্পন্সর করছে, কেউ না কেউ তো এক ধরনের এই মানে ছায়াতে কাজ করছে। এই ছায়াতে আসলে কারা কাজ করছে আমি বিশ্বাস করি, আমরা দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আস্থা এবং বিশ্বাস রাখতে চাই যে অন্য আমাদের রাজনৈতিক দলগুলো যাদের সাথে আমরা মাঠে রাজনীতি করছি তারা কেউ এটার সাথে সংশ্লিষ্ট নন। কিন্তু এই যে যেমন ধরুন আপনি যে কথাটা বললেন ভালুকাই, ওটা কিন্তু একেবারে 100% একটা ব্যবসায়িক স্বার্থ বিজড়িত ঘটনা। মব এত বেশি নরমালাইজড হয়ে গেছে দেশ জুড়ে যে ওখানে একটা মব তৈরি করে একজন ব্যবসায়ী যাকে বা একটা ব্যবসায়ী গ্রুপ অথবা একটা তারা যখন স্বার্থে আঘাত লেগেছে এইটা ব্যবহার করেছে। এটা কিন্তু ঢাকার ইনসিডেন্টের চেয়ে ডিফারেন্ট। কিন্তু যে বিএনপির যে নেতার বাসা পুড়ে তার সন্তানকে পুড়ে মরতে হয়েছে, সেটার কিন্তু এখনো কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমরা পাইনি। আর এই যে ঢাকার যেই ইয়েটা ঘটেছে, আপনার কি বলে, দুটো পত্রিকা অফিস, এইখানে আমার দুটো কথা বলার আছে। প্রথম আলো গ্রুপ বলুন আর ডেইলি স্টার গ্রুপ বলুন, দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনাদের 2001 2010 2011 2008 9-এর যে তাদের ভূমিকা বা তাদের পত্রপত্র, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল বিএনপির প্রতি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি এত ভীষণ রকম হোস্টাইল রিপোর্টিং খুব কম হয়েছে। এই গ্রুপটা প্রথম মানে অগ্রণী ছিল। কিন্তু আমরা তো কখনো ভাবিনি যে এই গ্রুপটাকে বন্ধ করে দিতে হবে বা জ্বালাও পোড়াও করতে হবে। রাজনীতি করি আর যেটাই করি, সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের স্বাধীনতাটা সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব। তবে কোনো সাংবাদিকতা হলে আমরা প্রত্যাশা করি যে সেটা সাংবাদিকরা তাদের ভুল স্বীকার করবেন। ইনফ্যাক্ট মাহফুজুর রহমান কিন্তু মনি সাহার সাথে কোনো একটা প্রোগ্রামে এই ধরনের একটা স্টেটমেন্ট করেছেন, তিনি এটা নিয়ে সরিও বলেছিলেন। তা মোটের ওপরে ওই সময় বলেন, এখন যারা, আমি বিশ্বাস করি না যে এনসিপি তাদের বিরুদ্ধে যেটা কিছুক্ষণ আগে মনিরা শারমিন বলছিলেন যে তাদের নানা বিষয় লেখালেখি হয়, একটু হয়তো বেশিই লেখালেখি হয়, সেই কারণে কিন্তু কখনো আমি বিশ্বাস করি না যে রাজনৈতিক দল হিসেবে তারা কোনো পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়ার কথা ভাববেন, কিংবা মার্দিয়া আপা যে দলকে এই মুহূর্তে এখানে রিপ্রেজেন্ট করছেন, তারপরেও তো এটা ঘটেছে। এখন আপনি আমি অন্ধকারে ততক্ষণ ঢিল ছুটতেই থাকবো কিন্তু কলি, যতক্ষণ পর্যন্ত এই লোকগুলো অ্যারেস্ট না হবে। এদের ভিডিও ফুটেজ আছে, এদের চেহারা এত দৃশ্যমান, তারা জিনিস লুট করে নিয়ে যাচ্ছে, তারা কথা বলছে, তো এই জায়গাটা তো অ্যারেস্ট হওয়া প্রয়োজন। অ্যারেস্ট না হলে আপনি কারো আইডেন্টিটি জানবেন কিভাবে? আমরা 3
তিনজনের তিনজনই এখানে আমরা বলছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, অথচ একটা বিগ চাঙ্ক অফ পিপল এটা ঘটিয়েছে, খুব অল্প লোক নয় কিন্তু তারা। একদম। এবং পরের দিন আমি দেখলাম তারা যখন ভিডিওতে কথা মানে ওই ইয়েতে কথা বলছে সাংবাদিকদের সাথে এত অ্যাগ্রেসিভ, বলছে আমরা নাকি মব করছি, মানে মবকারীরা বলছে আমরা নাকি একসাথে মব তারা করছি, বলছে তাদের হাতে এটা নাকি সময় মব, নেই। মানে তারা বলছে, মানে যারা মব করছে এটা নাকি মব। আমরা তো এটা হাদির আর হাদির বক্তব্য কেউ শুনেছে? হাদি কি সেই ব্যক্তি নন যিনি বলেছিলেন যে প্রথম আলোর সামনে আমি তো যে দাঁড়াইনি, আপনি পারলে 10টা প্রথম আলোর কাউন্টার দাঁড় করান, আগুন দিয়ে তো এটা সমাধান হবে না। হাদি তো সেই ব্যক্তি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু মনিরা শারমিন আপনার কাছে জানতে চাই, যেই রাতে পুরো দেশ এরকম উত্তাল, শহীদ হাদির মৃত্যুর খবর যখন আসলো, পুরো দেশ যখন এরকম এক ধরনের ভয় ভীতির মধ্যে আমরা যখন কাটছিলাম, তখন আমরা দেখলাম যে এনসিপির সার্জিস আলমুনি লিখেছেন ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারকে উল্লেখ করে যে হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে, নাও অর নেভার, উই আর ইন ওয়ার। একই সাথে আমরা দেখেছি সেই দিনকেই বলতে দেখেছি সেভেন সিস্টারকে আলাদা করার কথা আমরা বলতে দেখেছি হাসনাত আবদুল্লাহকে। এই যে এইরকম আলোচনা বা এই ধরনের কথা বা স্টেটমেন্ট আমাদের দেশের জন্য এই মুহূর্তে কতখানি শোভনীয়, অথবা কতখানি আমরা এই ধরনের আলাপ আলোচনায় যেতে পারি, ওয়ারের সিচুয়েশনে আমরা আছি কি না? আচ্ছা দেখেন, এই দুটো বিষয়েরই আমি যদি বলেন ব্যক্তিগতভাবে আমি এই ধরনের বক্তব্য সমর্থন করি না, প্রথমে বলে নিলাম। এখন আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ যখন বলেছে যে সেভেন সিস্টার্সকে আলাদা করার কথা, সে আসলে কোন জায়গা থেকে বলেছে, অ্যাম্বিয়েন্সটা গুরুত্বপূর্ণ এবং সেটা আসলে কীরকম পরিস্থিতি ছিল সেটা কিন্তু হাদিরই এক ধরনের, মানে হাদির জন্যই আমরা কিন্তু একত্রিত হয়েছিলাম, হাদির তখন গুলিবিদ্ধ হওয়ার পর দিনের ঘটনা। তো সেই জায়গা থেকে তার একটা সেন্টিমেন্ট থেকে সেই কথাটি বলেছে। কিন্তু উনি তো একজন রাজনৈতিক একদম হ্যাঁ, আমি দলের জায়গা থেকে উনি একজন আসছি। গুরুত্বপূর্ণ মানুষ, উনি যা বলবেন সেটা স্টেটের হিসেবেই প্রমাণিত হয়। তো এই কথাগুলো আসলে কতখানি যৌক্তিক? আচ্ছা না, যৌক্তিক অযৌক্তিক আমি বললাম যে আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, দলীয়ভাবে তো বলতে পারবো না, ব্যক্তিগতভাবে প্রশ্ন করলে আমি বলবো যে এটি আমি সমর্থন করি না, আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ মানে দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল আচরণ পছন্দ করি, সেটাই হওয়া উচিত। কিন্তু দেখেন যখন এই বিষয়টি কিন্তু হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যটি, সেই বক্তব্যটি যদি আপনি শোনেন তাহলে কিন্তু এখানে একটা শর্তযুক্ত আছে। শর্তযুক্ত ইন এ সেন্স যে যখন আসলে আপনার প্রতিবেশী দেশ, আমরা তো আসলে বহুদিন ধরে প্রতিবেশী দেশ কথাটি শুনিনি, বন্ধু রাষ্ট্র শুনেছি। এবার আমার প্রতিবেশী দেশটি আমার আসলে বন্ধু রাষ্ট্র নাকি শত্রু রাষ্ট্র, এটি কিন্তু আমাদের সাথে যে ডিলিংসটা এটার উপরে ডিপেন্ড করবে। সুতরাং আমরা যে ডিলিংসটা দেখেছি ভারতের সাথে বাংলাদেশে, সেটি কিন্তু সবসময় আমাদের এক ধরনের ভীতিকর একটা সিচুয়েশন তৈরি করেছে। আমি যদি এখনকার সময়ের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে এই সব ফাঁসির আসামি থেকে শুরু করে আওয়ামী লীগের যত বড় বড় নেতা তারা কিন্তু সেখানে গিয়ে এই মানে তারা আসলে এক ধরনের আশ্রয় পাচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে হাদির যেগুলি করেছে সেও কিন্তু আমরা শুনছিলাম বিভিন্নভাবে তারা ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। সুতরাং সেই জায়গা থেকে আসলে যখন একটি প্রতিবেশী রাষ্ট্র সে হচ্ছে আমার নিরাপত্তার জন্য হুমকি এবং আমার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন যদি আসলে এই ধরনের কথা হয়, এবং এখানে কিন্তু খুব একটা শর্তযুক্ত কথা বলেছে হাসনাত আবদুল্লাহ, সে কিন্তু বলেছে যে যদি আসলে আমার প্রতিবেশী রাষ্ট্র যদি এই ধরনের কাজ করতে থাকে, এটি অব্যাহত রাখে, যদি আসলে আমার নিরাপত্তার জন্য আমার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, সেক্ষেত্রে আসলে সে এই কথাটি বলেছে। ধন্যবাদ আপনাকে। আমরা মার্দিয়া মমতাজ আপনার কাছে আসবো একটি প্রশ্ন নিয়ে, কিন্তু আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, ছোট্ট বিরতির পর ফিরছি, আবারও থাকুন সাথে। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। বিরতিতে যাবার আগে আমরা বলছিলাম মার্দিয়া মমতাজের কাছে আমরা কিছু কথা শুনতে চাই আর কি। সাম্প্রতিক সময়ে আপাওয়াসও বেশ কিছু কথা বললেন, আপনি একটু ব্যাখ্যা করতে চাইছিলেন পুরো বিষয়গুলো নিয়ে। জি, আপনার জায়গা থেকে। আমার কাছে আমি যেই কথাটা দিয়ে শেষের কথাটা বলবো, সেটা হচ্ছে যে এখন ক্ষমতার ভরকেন্দ্র কোথায় এটা আসলে আমাদের একটু বুঝতে হবে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে আমরা অফলাইনে সামনাসামনি অ্যাক্টিভিটিতে আমরা সক্রিয় থাকতে পারি না। আমরা বলতে আমি পলিটিক্যাল দলগুলোকে বোঝাচ্ছি। জি। এবং সেই সময়টায় কিন্তু আমরা পলিটিক্যাল দলগুলোর পক্ষ থেকে সহনশীলতার সর্বোচ্চ উদাহরণ দেখেছি। আমি আপনাকে খুব সংক্ষেপে 3টা উদাহরণ দেব। আমরা 5 মে হেফাজতের গ্যাদারিংটার কথা মনে করতে পারি। এত মানুষ চাইলে কত কিছু তারা করে ফেলতে পারতো একদিনে ঢাকা শহরে, কিন্তু আমরা দেখেছি যে তারা এই ধরনের কোনো একটা দিকে যায় নাই, বরং উল্টো রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখেছেন জামাতে ইসলামের একজনের পর একজন নেতাকে ফাঁসি দেওয়া হচ্ছিল। প্রতিবাদ দেখেছেন, রাজনৈতিক আচরণ দেখেছেন, গণতান্ত্রিক আচরণ দেখেছেন। বাংলাদেশে কেউ বলতে পারবে না যে একটা মিছিল বের হয়ে কতগুলো দোকান ভেঙে দিয়েছে।
এটা তাদের পক্ষে সম্ভব ছিল। তৃতীয়, আমি একটা ছবি দেখাতে চাই, জানি না এটা দেখানো সম্ভব হবে কিনা। 2013-তে এটা প্রথম আলোরই একটা নিউজ, এই প্রথম আলোই, তাই না? এবং তারা সবসময় ক্ষমতার সাথে থেকেছে। খালেদা জিয়াকে যখন বাসা থেকে বের হতে দেয়া হচ্ছে না, উনি তখন নিরাপত্তা কর্মীদের সাথে কিছু কথা বলছিলেন, সেগুলোকে মক করে একটা, আপনি তখন দেখেছেন বিএনপির কেউ এটার জন্য ঝাঁপিয়ে পড়ে নাই। তাহলে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে চেষ্টা করেছে। আমাদেরকে এখন বুঝতে হবে, কিন্তু যেহেতু নর্মাল পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো বন্ধ ছিল, আমরা অনলাইন থেকে পলিটিক্যাল ফিলোসফি শিখতে শুরু করেছি এবং এটা সুযোগও কিছু মানুষ নিয়েছে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলেছি। দর্শক, দেখছিলাম নতুন বাংলাদেশের আয়োজন। আগামী পর্বে আরও অন্য কোনো আলাপ নিয়ে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।